সোনাপুর গ্রামের গল্পটা ছিল একেবারে অন্যরকম। একই ছাদের নিচে দুই ছেলে থাকত। একজন বিজয়, যার কাছে সেই বাড়িটা ছিল স্বর্গের মতো, আর আরেকজন দীপ, যার কাছে সেই একই বাড়ি বেঁচে থেকেও নরকের মতো হয়ে উঠেছিল। এই দীপ, কি হলো রে? হাঁটার গতি কমে গেল কেন? গরু মরে গেছে বলে কি আমরা না খেয়ে মরব? জোরে টান। হরু মামা বলল, আরে ভাগ্নে, এভাবে হবে না। এদের চাবুক না মারলে কাজ করে না। দীপ কাপা গলায় বলল, বিজয় দাদা, হরু মামা, আর পারছি না। সকাল থেকে পেটে এক দানা খাবারও পড়েনি। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই ঘড়ায় একটু পানি আছে, আমাকে এক গ্লাস দাও। বিজয় ঠোঁট বাঁকিয়ে বলল, পানি? আরে ও চাকর, এটা আমার জন্য। মা এতে বাদাম আর কেশর মিশিয়েছে। তোর মতো নোংরা মজুরকে এটা খাওয়াবো? তাহলে লোটাও অপবিত্র হয়ে যাবে। হরু মামা হেসে বলল, শুনলি তো, ছোট মালিকের পিপাসা পেয়েছে, তাই উনিই পানি খাবেন। আর তোর পিপাসা পেলে নিজের ঘাম চেটে খা। এখন কাজ কর। একই রক্তের সম্পর্কে এত পার্থক্য ছিল। এক ভাই বাদামের দুধ খাচ্ছিল, আর এক ভাই নিজের ঘামের ফোঁটা দিয়ে তৃষ্ণা মেটাচ্ছিল। দীপ আকাশের দিকে তাকালো। সূর্যের আগুন তার শরীর পোড়াচ্ছিল, কিন্তু সৎ ভাইয়ের কথাগুলো তার আত্মাকে জ্বালিয়ে দিচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে। ধুলোয় মাখামাখি অবস্থায় দীপ টলতে টলতে বাড়ি ফিরল। সাবিত্রী দেবী বিজয়ের সামনে থালা রেখে বলল, নে বাবা, সারাদিন গাছতলায় বসে পড়াশোনা করেছিস, মাথা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে, খেয়ে নে। বিজয় খেতে খেতে বলল, মা, রান্নাটা আজ খুব মজার হয়েছে। তারপর দীপককে দেখে বলল, মা, দেখো, তোমার ফ্রি খোর এসে গেছে। সাবিত্রী কড়া গলায় বলল, কি রে, এত তাড়াতাড়ি কাজ শেষ, নাকি মাঝপথে পালিয়ে এসেছিস? দীপ ক্লান্ত গলায় মা, পুরো ক্ষেত চাষ করেছি, দাঁড়ানোর শক্তিও নেই। খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আচ্ছা, এই নে, আর শোন, ডাল শেষ, নুন আর পানি দিয়ে খেয়ে নে। দীপ পোড়া রুটিটার দিকে তাকিয়ে রইল। চোখে জল চলে এলো। সে দেখল বিজয় ক্ষীর খাচ্ছে, আর সে শুকনো রুটি। মা, আমিও তো আপনার ছেলের মতোই। বাবা বলতেন আপনি আমাকেও নিজের সন্তানের মতো ভালোবাসবেন। সাবিত্রী চিৎকার করে উঠল, মুখে মুখে কথা বলিস? নিজের আর পরের মধ্যে পার্থক্য থাকে। আমার ছেলে রাজা হয়ে জন্মেছে, আর তুই জন্মেছিস মজুর হওয়ার জন্য। নিজের সীমা বুঝে চল। একজন বাবা বাড়ির ভিত্তির মতো, কিন্তু সেই ভিত্তি নড়ে গেলে পুরো বাড়িটাই ভেঙে পড়তে সময় লাগে না। দীপের বাবা হরিদাস এক দুর্ঘটনায় একটি পা হারিয়েছিলেন। ঠিকমতো হাঁটতেও পারতেন না, কথাও বলতে পারতেন না। দীপ বাবার পাশে বসে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আপনি তো বলেছিলেন মা আমাকে নিজের ছেলের মতো রাখবেন। আমি সারা দিন খেটে সবাইকে বাঁচিয়ে রাখছি, তবুও ঠিকমতো দুবেলা খাবারও পাই না। উনি আমাকে নিজের ছেলে মনে করেন না। এদিকে সাবিত্রীর মনে ভয় ছিল, একদিন না একদিন দীপ সম্পত্তির ভাগ চাইবে। তাই সে শেষ চাল চালল। সাবিত্রী বলল, হরু, তোর দুলাভাইয়ের অবস্থা ভালো না। যদি মারা যাওয়ার পর এই দীপংশ চায়, তাহলে গ্রামের নিয়মে ওকে দিতে হবে, না দিলে সবাই আমাদের দোষ দেবে। হরু বলল, দিদি, ছেলেটা খুব জেদি। এত অপমানের পরও বাড়ি ছাড়ছে না। সেই রাতে চারদিকে নীরবতা ছিল, কিন্তু হরিদাসের বুকের ভিতর ঝড় বইছিল। বছরের পর বছর অসহায়ত্ব আর অসুস্থতা তাকে শেষ করে দিয়েছিল। দীপ ছুটে এসে বলল, বাবা, চোখ খুলুন, আপনার গায়ে অনেক জ্বর। সে দৌড়ে সাবিত্রীর দরজায় গেল। কি হয়েছে রে অপয়া, মাঝরাতে চিৎকার করছিস কেন?
দীপ কাঁদতে কাঁদতে বলল, মা, বাবাকে বাঁচান, খুব জ্বর। বিজয় হাসতে হাসতে বলল। কি নাটক শুরু করেছিস আবার? সাবিত্রী ঠান্ডা গলায় বলল, আরে ও তো এমনিতেই আধমরা হয়ে খাটে পড়ে আছে, বেঁচে থেকেও মরার মতো। না রোজগার করতে পারে, না হাঁটতে পারে। ওর পেছনে টাকা নষ্ট করার শখ নেই আমার। মা, উনি আমার বাবা, আপনার স্বামী। স্বামী তখনই ভালো লাগে যখন ঘরে টাকা আনে। যে নিজের ময়লা কাপড়ও বদলাতে পারে না, তার জন্য আমি সঞ্চয় খরচ করব না। যা এখান থেকে। বন্ধ দরজাটা দীপককে বুঝিয়ে দিল, পাথরের মূর্তির কাছে দয়া চাওয়া বৃথা। সেই রাতে দীপ নিজের চোখের সামনে তার বাবাকে ধীরে ধীরে মরতে দেখল। তার কাছে শুধু চোখের জল ছিল, না ওষুধ, না কোনো উপায়। পরদিন সূর্য উঠল ঠিকই, কিন্তু হরিদাসের জীবনের সূর্য চিরতরে ডুবে গেল। সব শেষ হওয়ার পর হরু বলল, দিদি, সব কাজ তো মিটে গেছে, এখন বাড়ি শুদ্ধ করতে হবে। বিজয় বলল, এমনিতেই খাবার কম, খাওয়ার লোক বেশি। দীপ বলল, মা, কাল থেকে আমি আরো বেশি কাজ করব। বাবার অভাব আমি পূরণ করব। সাবিত্রী হেসে উঠল, তুই পূরণ করবি? আরে বের হয়ে যা। যে বাপের জোরে এখানে ছিলি সে তো মরেই গেছে, এখন এই বাড়িতে তোর কি কাজ? মা, এটা তো আমারও বাড়ি। বিজয় একটা কাগজ এনে দেখালো। দেখ, বাবা সব সম্পত্তি মায়ের নামে লিখে গেছে, আর মা চায় না তুই এখানে থাকিস। সাবিত্রী চিৎকার করে বলল, সোজা কথা, আমি আর তোর অপয়া মুখ দেখতে চাই না, এখনই বের হয়ে যা। মা, আমি কোথায় যাব? চাকুর রাখতেও টাকা লাগে, আর তুই তো শুধু ফ্রি খাস, বের হয়ে যা। সাবিত্রী দীপের হাত ধরে বাড়ি থেকে বের করে দিল। যে বাড়ির প্রতিটা ইঁট সে নিজের ঘামে ভিজিয়েছিল, সেই বাড়ি তাকে পর করে দিল। ভারী পায়ে দীপ গ্রামের রাস্তা ধরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল, যেখানে মানুষের চেয়ে হয়তো পশুরা বেশি দয়ালু। অনেক দূর হাঁটার পর সে একটা পুরনো বট গাছের নিচে বসে পড়ল। কেন ভগবান, আমি কি দোষ করেছি? মা কেড়ে নিলে, বাবা কেড়ে নিলে, বাড়িও কেড়ে নিলে, এবার কি আমার প্রাণটাও নেবে? ঠিক তখন বাতাসের সঙ্গে ভেসে এলো একটা কাঁপা গলা। বাবা, কেউ আছিস? একটু সাহায্য কর। দীপ চমকে উঠল। ঝোপের আড়ালে একটা বৃদ্ধা বসেছিল। দীপ কাছে গিয়ে বলল, ঠাকুমা, আপনি এখানে একা কি করছেন? বাবা, এই কাঠের বোঝাটা মাথায় তুলে দিবি? না ঠাকুমা, এটা অনেক ভারী, আপনার শরীর আর নিতে পারবে না। আমি নিজেই নিয়ে যাই, আপনি শুধু রাস্তা দেখান। বৃদ্ধা মমতা ভরা চোখে তাকালো। যুগ যুগ বাঁচিস বাবা। তোর নাম কি? আমার নাম দীপ, কিন্তু এখন মনে হয় নামটাই শুধু আছে, আলো সব নিভে গেছে। কথা বলতে বলতে তারা একটা ছোট্ট কুঁড়ে ঘরে পৌঁছালো। বৃদ্ধা পানি এনে দিল। তোর বাড়ির লোক নিশ্চয়ই অপেক্ষা করছে। দীপ মৃদু হেসে বলল, আমার এখন আর কোনো বাড়ি নেই। তারপর সে সব খুলে বলল। সব শুনে বৃদ্ধার চোখে জল চলে এলো। শোন বাবা, আজ থেকে এই ভাঙা ঘরটাই তোর বাড়ি। তুই কি আমার ছেলে হবি? দীপ কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম সব হারিয়েছি, কিন্তু ভগবান আমাকে আবার মা দিয়েছেন। দীপ খুঁজে পেল পরম মমতার এক আশ্রয়তল। এরপর থেকেই তাদের নতুন জীবন শুরু হলো।